আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমাদের দশম শ্রেণীর একটা খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। সেই সমুদ্র স্রোতের ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এবং যাতে বিভিন্ন স্যারেদের যে ভিডিওগুলো আছে, নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখো, শিখতে পারো। এবং বলে রাখি, সব থেকে খুব ভালো একটা খুশির খবর, সেটা হচ্ছে আমাদের নির্মল ব্যাচ, যে পেড ব্যাচটা আমরা লঞ্চ করছি, সেটা আগস্ট মাসে লঞ্চ হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন নেবে। সেখান থেকে বিভিন্ন স্যারেরা, যে অভিজ্ঞতা স্যারেরা আছে, সমস্ত সাবজেক্ট ভালো করে পড়াবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের যে পেড ব্যাচ শুরু হচ্ছে, তোমাদের কাছে খুবই কম প্রাইসের মাধ্যমে তোমরা এই পেড ব্যাচটা পেয়ে যাবে, নির্মল ব্যাচটা, যেটা আগস্ট মাসে লঞ্চ হচ্ছে। তো তার আগে বলে রাখি, প্রায় বছরের, সারা বছরে প্রায় 5,999 টাকা বা 5,999 প্রাইসের মধ্যে তোমরা এটা পাচ্ছ। যেটা কিনা যদি তোমরা কেউ মিলন 10 কোড ইউজ করো, তাহলে তোমরা 15% ডিসকাউন্ট পাবে, এবং যদি স্টাডিয়ার কোড ইউজ করো, তাহলে তোমরা 15% ডিসকাউন্ট পাবে অনলি 200 জন। এবং তোমাদের যদি ভালো করে তুমি এটাকে বিভাজন করে দেখতে পাবে যে পার মান্থ কিন্তু প্রায় 4,999, অর্থাৎ 4,499 টাকার মধ্যে কিন্তু তোমাদের এই পুরোপুরি ব্যাচটা হয়ে যাচ্ছে, পার মান্থ হিসাব করে দেখা যায়। এবং তোমরা ফুল ব্যাচ যদি ফুল বছরে দেখো, তাহলে তোমরা পাবে 5,999 টাকা। এই কম প্রাইসের মধ্যে আমরা তোমাদেরকে দিচ্ছি অন্যান্য লার্নিং অ্যাপের তুলনায়। এবং যেহেতু এটা বাংলার নিজস্ব লার্নিং অ্যাপ, এখানে তোমরা যদি ধরো একটা স্যার তোমাদের কাছ থেকে অনেক টাকা বেতন নেবে, কিন্তু আমরা 6-7 জন স্যার যারা আছে, অভিজ্ঞ স্যার যারা অনেক অভিজ্ঞ আছে এবং তোমাদেরকে ভালো করে পড়ায় বোঝায়, যেখানে তোমরা ফ্রি ক্লাসেস, ডেইলি নোট পাবে, এবং পরীক্ষার সুবিধা আছে, বিভিন্ন রকমের যাবতীয় যা পদ্ধতি আমরা এখানে পুরোটাই তোমাদেরকে দেবো। শুধুমাত্র তোমরা সাবস্ক্রিপশন নাও, তোমরা একবার সাবস্ক্রিপশন নিয়ে দেখো, যদি খারাপ লাগে পরবর্তীকালে তোমরা সাবস্ক্রিপশন নেবে না, কিন্তু একবার নিয়ে দেখো। এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো আমাদের বিভিন্ন ভিডিওগুলো, ওদেরকে সাবস্ক্রিপশন নিতে বলো। তো আশা করছি তোমরা আমাদের কথাগুলো বুঝতে পারছো, তোমরা দ্রুত সাবস্ক্রিপশন নাও। তো এবার শুরু করবো আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। তো সমুদ্র স্রোতটা কি স্যার? আমরা একটা জিনিস সবসময় ভুলি, স্রোত এবং তরঙ্গ। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ স্রোত এবং তরঙ্গ কিন্তু আমরা নিজেদের মধ্যে ভুলিয়ে ফেলি। তো স্রোতটা কি? তো এই স্রোত হচ্ছে, যেমন আমি এখান থেকে হেঁটে গেলাম, এখান থেকে হেঁটে গেলাম, আবার ফিরে এলাম, আমি কি যাচ্ছি, মুভমেন্ট করছি। অর্থাৎ সমুদ্রের যে বিপুল জলরাশি আছে, বিপুল যে জলরাশি আছে, সেই জলরাশি কি করে? মুভমেন্ট করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, বিভিন্ন প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিক মুভমেন্ট করে, উল্লম্ব নয়, অনুভূমিক। অনুভূমিক কি করে? মুভমেন্ট করে, গতিতে যায়, নিয়মিতভাবে ধীরে ধীরে অনুভূমিক মুভমেন্ট করে, একে বলা হয় সমুদ্র স্রোত। যেমন ছবিতে দেখাচ্ছি আমি একটা, স্রোতটা কি? অনুভূমিক কি মুভমেন্ট করছে, অনুভূমিক কি মুভমেন্ট করছে, একে বলা হয় সমুদ্র স্রোত। কিন্তু যদি সমুদ্র জলরাশি একই জায়গায় স্থির থেকে আপ ডাউন করে, উলম্ব ভাবে যদি ওঠানামা করে, আপ ডাউন করে, একে বলা হয় সমুদ্র তরঙ্গ। তো স্রোতটা কি বললাম? স্রোত হচ্ছে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিক ভাবে কি যাতায়াত করবে, মুভমেন্ট করবে, অনুভূমিক ভাবে প্রভাব হবে। আর তরঙ্গ হচ্ছে সমুদ্র জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে শুধুমাত্র একই জায়গায় স্থির থেকে আপ ডাউন করবে, ওপরে বা নিচে নামবে, একে বলা হয় কি সমুদ্র তরঙ্গ। পরীক্ষায় সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের পার্থক্য প্রায় করে। স্রোতকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করবো। কটা ভাগে ভাগ করবো? দুটি ভাগে। এক হচ্ছে কি উষ্ণ স্রোত এবং একটা শীতল স্রোত। তো উষ্ণ স্রোতটা কি আমরা প্রায় জানি, তার আগে একটা আমি ছবি দেখাই তোমাদেরকে। আমরা একটা পৃথিবীর ম্যাপের একটা ছবি দেখতে পাচ্ছি। তো যদি আমি সাপোজ ধরে নিই যে আমার হাত বরাবর এটা কি নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা।
পাচ্ছি আমরা আমার হাত বরাবর। তো এই নিরক্ষরেখা কি হয়, সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেয়, যার ফলে এখানে জলটা সবসময় কি হয়, গরম থাকে। তাই তো আমরা দেখেছি কি, আমরা আগে ক্লাসগুলোতে পড়েছি যে নিরক্ষরেখা বরাবর সবসময় সূর্যরশ্মি কি লম্বাভাবে কিরণ দেয়। সেই জন্য এই অঞ্চলে নিরক্ষরেখার উভয় পার্শ্বে দুদিকে অঞ্চলে জলটা সবসময় গরম হয়, এবং সেই জল গরম হওয়ার কারণে এখান থেকে যে স্রোতগুলো সৃষ্টি হয় তাকে কি বলা হয়, উষ্ণ স্রোত। ঠিক আছে। এবং ওপর যে পোলগুলো যে আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই পোল যে অঞ্চলগুলো আছে, এই পোল অঞ্চলগুলো থেকে যে জলস্রোত সৃষ্টি হয়, যে সমুদ্র স্রোত সৃষ্টি হয়, তাকে কি বলা হয়, শীতল স্রোত। এবং উষ্ণ স্রোত সবসময় কি হয়, যেহেতু হালকা তাই সবসময় ওপর দিয়ে যায়, তাকে বলা হয় কি বহিঃস্রোত, বা ওপরে যে বলা হয় বহিঃস্রোত। এবং যেহেতু শীতল স্রোত অনেকটা ঘনত্ব বেশি ভারী হয়, তাই সবসময় নিচ দিয়ে যায়, একে বলা হয় কি অন্তঃস্রোত। আমি দেখাচ্ছি একটা ছবির মাধ্যমে। ভালো করে দেখো, আমি আমার হাত দিয়ে দেখাচ্ছি যে উপরে যে স্রোতটা লাল রঙের আছে, ওটা হচ্ছে জলের উপর দিয়ে যাচ্ছে, একে বলা কি উষ্ণ স্রোত। এবং নিচ দিয়ে যেটা যাচ্ছে শীতল, সেটা হচ্ছে শীতল স্রোত। সবসময় উষ্ণ স্রোত সবসময় হালকা, তাই জন্য সবসময় উপর দিয়ে যায়, এবং শীতল স্রোত ভারী বলে সবসময় নিচ দিয়ে যায়, একে বলা হয় অন্তঃস্রোত। উষ্ণকে বলা হয় বহিঃস্রোত, শীতলকে বলা হয় কি অন্তঃস্রোত। তো এই যে স্রোত সৃষ্টি হয়েছে, সমুদ্র স্রোত সৃষ্টি হয়েছে, এই সমুদ্র স্রোত কেন সৃষ্টি হয়, তার বিভিন্ন কারণগুলো আছে। প্রথম হচ্ছে কি, পৃথিবীর আবর্তন গতি। আমাদের পৃথিবী সবসময় কি ঘুরে যাচ্ছে, লাট্টুর মতো ঘুরে যাচ্ছে নিজের চারিদিকে এবং সূর্যের চারিদিকে। নিজের চারিদিকে এবং সূর্যের চারিদিকে ঘোরার জন্য কি হয়, আমাদের পৃথিবীর সবসময় একটা কেন্দ্রাত্মিক বল সৃষ্টি হয়, যে ছিটকে যাওয়ার প্রবণতা, এবং সেই কারণে জলটা সবসময় ছিটকে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি করে। যখন পৃথিবী ঘূর্ণন করে, যদি আমি একটা জলের পেয়ালাকে যদি বারবার ঘোরাই, কি হবে, জলটা ছিটকে যাওয়ার মতো অবস্থা হবে। সেই ছিটকে যাওয়ার জন্য কি, সমুদ্রের জলটা এক স্থান থেকে, সমুদ্রের যে জলরাশিটা আছে, এক স্থান থেকে অন্য স্থানে কি প্রবাহিত হয়ে যায়। এবং দ্বিতীয় হচ্ছে কোরিওলিস বল। আমরা কি জানি, এই কোরিওলিস বলের কারণে আমাদের পৃথিবীর যে কটা গতিশীল বস্তু আছে সবসময় কি উত্তর গোলার ডান দিকে এবং দক্ষিণ গোলার বাম দিকে প্রবাহিত হয়। দ্বিতীয় যে বায়ু প্রবাহ, বায়ু যখন প্রবাহিত হয়, বিভিন্ন যে বায়ুগুলো আছে, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, যাবতীয় বায়ু প্রবাহ বলা হয়, সে যখন বায়ু প্রবাহিত হয় তখন বায়ু কি করে, নিজের গতিপথে যা পড়বে, সমুদ্র যদি পড়ে, সমুদ্রকে ঠেলে নিয়ে যায়। সমুদ্র মানে সমুদ্র জলরাশিকে কি করে, ঠেলে নিয়ে যায়। বায়ু যখন প্রবাহিত হয়, তার প্রবাহের সঙ্গে সঙ্গে কি সমুদ্রের জলরাশিকে এক স্থান থেকে অন্য স্থানে কি ঠেলে নিয়ে যায়। সেই কারণে যেদিকেই বায়ু মুভমেন্ট করে সেদিকে কি স্রোতটা প্রবাহিত হয়। আয়ন বায়ু যদি মুভমেন্ট করে, আয়ন বায়ু প্রবাহিত হয়, আয়ন বায়ু মানে সাথে সাথে প্রবাহিত হয়। যদি পশ্চিম বায়ু মুভমেন্ট করে, সেই পশ্চিম বায়ুর সাথে সাথে প্রবাহিত হয়। তো বায়ু প্রবাহের কারণে কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম সমুদ্র সৃষ্টি হয়। তারপরে আছে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। আমরা কি জানি যে উষ্ণ অঞ্চলের জল, একটা নিয়ম আছে, উষ্ণ জল সবসময় কি শীতল দিকে প্রবাহিত হয়, এবং শীতল জল সবসময় উষ্ণ দিকে প্রবাহিত হয়। যে সমস্ত স্থানে, আমি একটা আবার ছবি দেখাচ্ছি, নিরক্ষরেখা বরাবর যে সমস্ত স্রোতগুলো সৃষ্টি হয় সেগুলো কি হয়, গরম হয়। তাই উষ্ণতার কারণে সেই স্রোতগুলো সবসময় শীতল স্থানের দিকে প্রবাহিত হবে। এবং শীতল যে স্থানগুলো আছে, সেই শীতল স্থান থেকে যে স্রোত সৃষ্টি হয়, এই শীতল স্রোতগুলো কি হয়, সবসময় উষ্ণর দিকে চলে যায়। তাই হচ্ছে উষ্ণতার তারতম্যের কারণে কি হয়, স্রোত সৃষ্টি হয়। তারপর যেটা আছে সমুদ্র জলের লবণতার পার্থক্য। যে সমস্ত অঞ্চলে সমুদ্র জলের লবণতা কম হবে, সেটা কি হবে, শীতল স্রোত সৃষ্টি হবে। এবং যেখানে সমুদ্র জলের উষ্ণতা সব থেকে বেশি, সেখানে লবণতা বেশি হবে, সেখানে কি সৃষ্টি হবে, উষ্ণ স্রোত সৃষ্টি হবে। এবং হিমবাহের গঠন, যে সমস্ত অঞ্চলে হিমবাহ গঠিত হয় সেখানে মিষ্টি জল প্রবাহিত হয়, তাই সেখানে কি শীতল উষ্ণ স্রোত সৃষ্টি হবে। এবং যে সমস্ত অঞ্চলে হিমবাহ কম গঠন, সেখানে কি উষ্ণ স্রোত সৃষ্টি হবে। হিমবাহ গললে সেখানে সৃষ্টি হবে শীতল স্রোত, হিমবাহ গঠিত না হলে কি হবে, উষ্ণ স্রোত। তারপরে আছে কি উপকূল আকৃতি। আমি যেতে যেতে যদি আমার সামনে গাছ থাকে, তাহলে কি আমি গাছ ধাক্কা খাবো, তাই তো। সেই রকম যখন স্রোত যখন প্রবাহিত হয়,
স্রোত প্রবাহিত হতে হতে কি তার সামনে বিভিন্ন উপকূল দ্বীপ থাকতেই পারে, সেই উপকূল বরাবর কি সেটা ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে সেই উপকূলের শেপ অনুযায়ী তার পাশ দিয়ে তার ধার দিয়ে প্রবাহিত হয়। তাই উপকূল যখন অবস্থান করবে উপকূল রেখা বরাবর স্রোতটা কি মুভমেন্ট করে অন্যদিকে উল্টো দিকে। যেদিকে আমি সাপোজ ব্রাজিল যে দেশটা আছে উত্তর আমেরিকা মহাদেশের, এই ব্রাজিল দেশের একটা স্রোত প্রবাহিত হয়, এই ব্রাজিল স্রোতের আড়ার দিকে ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে। এই ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে কি ব্রাজিলের উপকূল বরাবর সেই স্রোতটা ধাক্কা খেয়ে ব্রাজিলের উপকূল অঞ্চল বরাবর কি স্রোতটা সৃষ্টি হয়েছে, তাই একে বলা হয় ব্রাজিল স্রোত। সেরকম উপকূলের আকৃতি অনুযায়ী কি স্রোতটা সৃষ্টি হয়। হিমবাহের গলন, উষ্ণতার পার্থক্য, বায়ুপ্রবাহ প্রভৃতির কারণে কিন্তু স্রোতগুলো আমাদের পৃথিবীব্যাপী সৃষ্টি হয়ে থাকে এবং এই স্রোতগুলো সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্রোত বিভিন্নভাবে বিভিন্ন দিকে প্রবাহিত হয় এবং সমুদ্র ভিত্তিতে আমরা স্রোতকে আজকে আলোচনা করব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। একটা আমি লিস্ট বরাবর করে দিয়েছি যে বিভিন্ন উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তারপরে বিভিন্ন স্রোতগুলো আছে, সেই স্রোত বরাবর কিন্তু আমরা একটা ম্যাপ বরাবর কিন্তু আটলান্টিক মহাসাগরের স্রোতটা দেখবো। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে আগে ম্যাপ বুঝতে হবে। প্রথম কি বুঝতে হবে? ম্যাপ বুঝতে হবে। ম্যাপের আগে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সোর্স সৃষ্টির জন্য লাগে সেটা হচ্ছে কি নিরক্ষরেখাকে আমরা দেখতে পাই। এই নিরক্ষরেখা বরাবর আমরা কি জানি সমুদ্র খুব গরম থাকে, কারণ এখানে সূর্যের যে তাপটা আছে সেই তাপটা লম্বভাবে কিরণ দেয় এবং সেই জন্য নিরক্ষরেখার উপর দিয়ে কি উত্তর নিরক্ষীয় স্রোত এটা আছে, উত্তর নিরক্ষীয় স্রোত, এটা নিচটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ক্লিয়ার হয়ে গেল? তো প্রত্যেকটা মহাসাগরের উপর দিয়ে কি নিরক্ষীয় রেখা প্রবাহিত হয়েছে, তাই এই মানে এই প্রশ্ন কোনোদিন পড়ে গেল যে নিরক্ষীয় স্রোত কোন দিকে সৃষ্টি হয়। প্রত্যেকটা মহাসাগরে কি নিরক্ষীয় রেখার বিস্তার আছে, নিরক্ষীয় রেখা আছে, সেই কারণে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রত্যেকটা মহাসাগরের একই নাম। আটলান্টিক মহাসাগরে যার নাম, ভারত মহাসাগরে তার নাম, প্রশান্ত মহাসাগরে একই নাম কি উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই নামটা সবচেয়ে মনে রাখবে যে ছটা যে স্রোত বললাম, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ভারত মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, প্রশান্ত মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তো এই নিরক্ষীয় স্রোতটা কিন্তু প্রত্যেকটা মহাসাগরে আছে। নিরক্ষীয় রেখার উপর দিক উত্তর নিরক্ষীয় স্রোত, নিচ দিকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। বুঝা গেল? তো আমরা এবার দেখে নেব আটলান্টিক মহাসাগর, যে এস আকৃতির যে মহাসাগরটা আছে একবারে এস আকৃতি, এই আটলান্টিক মহাসাগরে কি কি স্রোত প্রবাহিত হয়েছে এবং কোনটা উষ্ণ কোনটা শীতল, এগুলো পুরোটাই আজকে ভিডিও দেখবো। স্রোত পড়তে গেলে কিন্তু অনেক স্টুডেন্ট ভয় পায় যে এতগুলো স্রোত নামগুলো কি করে মনে রাখবো। তো সিম্পল ব্যাপার, একবারে শর্টকাটে সুন্দর করে বুঝিয়ে দেবো ভিডিওটাতে। প্রথমে ভালো করে লক্ষ্য করে একটু ভালো করে তোমরা দেখো, বুঝতে পারবে। প্রথমে কি আছে? উত্তর নিরক্ষীয় স্রোত হয়ে গেল। আগে আমি দক্ষিণ আটলান্টিক মহাসাগরটা বলবো। উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন প্রবাহিত হয় কোথা? দক্ষিণ আমেরিকা মহাদেশের আটলান্টিক যে স্রোতটা আছে, মানে আটলান্টিক মহাসাগরের যে পূর্ব পশ্চিম উপকূলে কি আছে? ব্রাজিল নামের একটি দেশ। ব্রাজিল পৃথিবীর বিশাল ফুটবল খেলে, একটা নেইমার বিভিন্ন নামী ফুটবলাররা আছে আমরা জানি। তো এই ব্রাজিল দেশে ধাক্কা খাইছে। কি খায় ধাক্কাটা? দক্ষিণ নিরক্ষীয় স্রোত কি করে ব্রাজিল দেশে এসে ধাক্কা খায়। ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর তার মাথা ঘুরে গিয়ে, আমরা যদি একটা ধাক্কা খাই তার দেয়ালে আমার মাথা ঘুরবে, সেরকম স্রোত কি করে ধড়াম ধাক্কা খেলো একটা ব্রাজিলের উপরে। ধড়াম করে ধাক্কা খাওয়ার পরে কি হলো? ব্রাজিলের উপকূল বরাবর স্রোতটা একটু বেঁকে গেল, দক্ষিণ দিকে একটু বেঁকে গেল। কি বললাম? দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা ব্রাজিলের উপকূল বরাবর ধাক্কা খেয়ে মুভমেন্টটা বাড়িয়ে হলো। এবারে কি হবে? ধাক্কা তো খেলো, ধাক্কা খাওয়ার পরে নিচ দিয়ে একটা স্রোত প্রবাহিত হচ্ছে, একটা কুমেরু স্রোত প্রবাহিত হচ্ছে। এই কুমেরু স্রোত এই নিচে একটা দ্বীপ আছে, তাহলে ফকল্যান্ড দ্বীপ। কি দ্বীপ বললাম? ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপের বরাবর ব্রাজিল স্রোতের সাথে ধাক্কা খায়। কি বলে বুঝলে? নিচে যে
কুমেরু মহাসাগর থেকে একটা স্রোত প্রবাহিত হয়, সেই স্রোতটা শীতল স্রোত, কারণ শীতল মহাসাগর থেকে কিছু প্রবাহিত হচ্ছে, এটা কি শীতল স্রোত। এই ব্রাজিল বরাবর, এই ব্রাজিলের নিচে একটা ফকল্যান্ড দ্বীপ বরাবর এই স্রোতটি প্রবাহিত হয়, একে বলা কি ফকল্যান্ড স্রোত। এই ফকল্যান্ড স্রোত ব্রাজিলের যে স্রোতটা আছে, এই ব্রাজিল স্রোতের উপরে কি দুম করে ধাক্কা মারে, ধাক্কা মারলো। এই ফকল্যান্ড স্রোতটা ব্রাজিলের স্রোতটা প্রবাহিত হচ্ছে ব্রাজিল স্রোত, এই ব্রাজিল স্রোত ধাক্কা মারলো, ধাক্কা মারার পর কি হলো, এই দুটো স্রোত ধাক্কা মারলো, ধাক্কা মেরে কি একজোট হয়ে গেল, একজোট হয়ে গেল। এবারে এই দুটো একজোট স্রোত এই বরাবর প্রবাহিত হচ্ছে, এই বরাবর প্রবাহিত হচ্ছে, একে বলা কি দক্ষিণ আটলান্টিক স্রোত। যদি প্রশ্ন করি এটা শীতল না উষ্ণ হবে, কমেন্টে লিখে দাও কি হবে, আমি বলে দিচ্ছি, আগে তোমরা লিখো। এক্স্যাক্টলি এটা কি হবে, শীতল স্রোত। কেন শীতল স্রোত আমি বলছি, এই ব্রাজিল স্রোতটা উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোত বরাবর এসেছিল, এসে ব্রাজিল উপর ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর প্রবাহিত হচ্ছে, যার ফলে এর উষ্ণতা আস্তে আস্তে কমতে লাগে। এই ব্রাজিল স্রোত কিন্তু উষ্ণ, যেহেতু তার অবস্থান অনুসারে নিরক্ষীয় রেখা থেকে অনেকটা দূরে প্রবাহিত হয়ে গেছে, নিরক্ষীয় রেখা অনেকটা দূরে এসে গেছে, তাই তার যে শক্তি আছে সেই শক্তিটা অনেকটা ক্ষয় করে ফেলেছে, যার ফলে ব্রাজিল পর্যন্ত এর উষ্ণতা থাকলেও যখন ফকল্যান্ড দ্বীপ বরাবর একটি স্রোত, ফকল্যান্ড স্রোত যখন মিশছে, তাকে ধাক্কা মারছে, ধাক্কা মেরে কি সোজা ওই দিকে ঠেলে দিচ্ছে, ধাক্কা মেরে কি করছে, ব্রাজিল স্রোতটাকে সোজা ওই দিকে ঠেলে দিচ্ছে, এবং একটি স্রোতের নাম দিচ্ছে যার নাম হচ্ছে কি দক্ষিণ আটলান্টিক স্রোত। কি বললাম, দক্ষিণ আটলান্টিক স্রোত। কি বললাম, দক্ষিণ আটলান্টিক স্রোত। ব্রাজিলের উপকূলের বরাবর ব্রাজিল স্রোতটা ফকল্যান্ড দ্বীপ বরাবর প্রবাহিত ফকল্যান্ড স্রোত দুটো মিশিয়ে গিয়ে তাকে ধাক্কা মেরে ছেড়ে দিচ্ছে, একে বলা কি দক্ষিণ আটলান্টিক স্রোত হলো। এই দক্ষিণ আটলান্টিক স্রোত আফ্রিকা যে দেশটা আছে, এই আফ্রিকার কাছ পর্যন্ত পৌঁছে যায়। ওই স্রোতটা কি বললাম, শীতল স্রোত। এই আফ্রিকার কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে আফ্রিকার দক্ষিণ উপকূল বরাবর ধাক্কা খায়, ধাক্কা খেয়ে একটা স্রোত আফ্রিকা বরাবর চলে যায় সোজা ভারত মহাসাগরের দিকে, আর একটি স্রোত আফ্রিকার উপকূল বরাবর কি করে বাঁক নেয়, কি বলা হয় বাঁক নেয়। এবং এখানে একটি বেঙ্গুয়ালা একটা দ্বীপ আছে, সেই বেঙ্গুয়ালা দ্বীপের নাম অনুযায়ী এর নাম হচ্ছে কি বেঙ্গুয়ালা স্রোত। কি বললাম, বেঙ্গুয়ালা দ্বীপের নাম অনুযায়ী এর নাম হচ্ছে কি বেঙ্গুয়ালা স্রোত। দক্ষিণ আটলান্টিক স্রোত প্রবাহিত হয়ে আফ্রিকার দক্ষিণ উপকূল বরাবর উপকূলে ধাক্কা খেয়ে পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়, একে কি বলা হয় বেঙ্গুয়ালা স্রোত। কি বলে, বেঙ্গুয়ালা স্রোত। এই বেঙ্গুয়ালা স্রোত উষ্ণ না শীতল, এটা হচ্ছে কি শীতল স্রোত। তার কারণ হচ্ছে যেহেতু দক্ষিণ আটলান্টিক স্রোত ছিল শীতল, এবং এই দক্ষিণ আটলান্টিক স্রোতের কিন্তু ভাগ হচ্ছে এই বেঙ্গুয়ালা স্রোত, সেই কারণে এটা হচ্ছে শীতল স্রোত। এবং এই বেঙ্গুয়ালা স্রোত প্রবাহিত হতে হতে যখন নিরক্ষরেখার কাজ বরাবর যায়, তখন কিন্তু সূর্যের উষ্ণতা আবার তীব্র হয়, এবং এই বেঙ্গুয়ালা স্রোত আবার গরম হয়ে কি করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিশে যায়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রবাহিত হচ্ছে ব্রাজিল স্রোতের পর ফকল্যান্ড স্রোতের পর কি হচ্ছে দক্ষিণ আটলান্টিক স্রোত আফ্রিকার উপকূল বরাবর ধাক্কা খেয়ে কি বেঙ্গুয়ালা স্রোত, এবং এই বেঙ্গুয়ালা স্রোত উপর দিকে উঠে গিয়ে নিরক্ষরেখার কাছ পর্যন্ত গিয়ে আবার মিশে যাচ্ছে কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত, একবার একটা চক্রাকার পর্যন্ত। কি বললাম, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, ফকল্যান্ড স্রোত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত, বেঙ্গুয়ালা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, ফকল্যান্ড স্রোত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত, বেঙ্গুয়ালা স্রোত, পুরোপুরি একবারে সার্কেল। এটা খুবই মানে একবার যদি ভিডিওটা দেখা হয় মোটামুটি বুঝে যাবে। এই হলো দক্ষিণ দিকের কেস। এবারে উত্তর দিকে যাবো। উত্তর দিকে নিরক্ষরেখার উত্তরে কি আছে, আমরা আগে বলেছিলাম কি উত্তর নিরক্ষীয় স্রোত। কি বললাম, উত্তর নিরক্ষীয় স্রোত। কি বললাম, উত্তর নিরক্ষীয় স্রোত। ঠিক আছে, এবারে এই উত্তর নিরক্ষীয় স্রোত আয়ন বায়ুর দ্বারা প্রবাহিত হচ্ছে বলা কথা। দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল বরাবর ভেনেজুয়েলা থেকে শুরু করে উত্তর উপকূল বরাবর কি এটা প্রবাহিত হচ্ছে হয়ে গিয়ে এখানে কিছু দ্বীপ আছে, ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান, যেখানে ক্রিস গেলের দেশ। কি করে এই উত্তর নিরক্ষীয় স্রোতটা প্রবাহিত হয়ে কি গেলের দেশ যায়। কার দেশ যায়, ক্রিস গেলের দেশ যায়, ক্যারিবিয়ান। কালো মানুষ, ফুটবল খুব ভালো খেলে, সরি আমি তো ভুল বলছি, ক্রিকেট খুব ভালো খেলে, আমার নিজেরই এখন ভুলে
বলেছিলাম ফুটবল মনে আছে, ওটা ভুলে গেছি। এখানে যদি ব্রাজিল হয় এখানে আছে ক্রিকেট। এবার কি বললাম, তো গেলের দেশ যাই, গেলের দেশ যাওয়ার পরে এখানে দুটো জিনিস আছে, এখানে কিউবা বিভিন্ন যে দ্বীপগুলো আছে এই দ্বীপ বরাবর কি স্রোতটা আঘাত করে কি বিভঙ্গ হয়ে যায়, ভেঙে যায়, দ্বীপ বরাবর কি আঘাত করে স্রোতটা ভেঙে যায়। তো স্রোতটা ভেঙে যাওয়ার পরে কি হয়, ভেঙে যায়, দক্ষিণ মেরু স্রোত থেকে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর একটা স্রোত ফ্লোরিডা আছে, এই ফ্লোরিডা উপকূলটা প্রবাহিত হয়, একে বলে ফ্লোরিডা স্রোত। এবং এই ফ্লোরিডা স্রোত মেক্সিকো এই যে গর্তের মধ্যে আছে এই মেক্সিকো উপকূলরেখা বরাবর প্রবাহিত হয়, একে বলা কি মেক্সিকো স্রোত। কি বলে একে? মেক্সিকো স্রোত। তো দক্ষিণ ইউরোপীয় স্রোতটা প্রবাহিত হয়ে গিয়ে কি করলো, মেক্সিকো ফ্লোরিডা বরাবর প্রবাহিত হয়ে মেক্সিকো এবং ফ্লোরিডা স্রোত প্রবাহিত করলো। আমি একটু আগে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা তিনটি ভাগে ভাগ হচ্ছে। এক হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত হলো, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা ব্রাজিল স্রোত, এবং এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা আবার প্রবাহিত হয়ে ব্রাজিলের উপর দিক থেকে বা দক্ষিণ আমেরিকার উত্তর বরাবর প্রবাহিত হয়ে কি প্রবাহিত হচ্ছে এখানে উপসাগরীয় স্রোত এবং ফ্লোরিডা স্রোত প্রবাহিত হয়ে মিশে যাচ্ছে কি উত্তর নিরক্ষীয় স্রোত বরাবর মিশে যাচ্ছে। এরপরে এই যে ফ্লোরিডা স্রোতটার কথা বললাম আমি, এই ফ্লোরিডা স্রোতটা আবার প্রবাহিত হয়ে গিয়ে কি হচ্ছে গালফ স্ট্রিম উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোত মেক্সিকো উপকূলের কাছ থেকে প্রবাহিত হয়, একে বলা হয় কি উপসাগরীয় স্রোত। এটা হচ্ছে কি একটা উষ্ণ স্রোত। কি এটা কি স্রোত? উষ্ণ স্রোত। উপসাগরীয় স্রোত কি এক প্রকারের উষ্ণ স্রোত। তো এই উষ্ণ স্রোতটা খুব জোরে প্রবাহিত হয়, তাকে বলা কি স্ট্রিম বলে। কি বলে? স্ট্রিম বলে। খুব জোরে প্রবাহিত হয় বলে বলা হয় স্ট্রিম, গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। এই স্রোতটা আমেরিকার ইউএস এর পুরোপুরি একেবারে পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে, এটা বলা হয় কি উপসাগরীয় স্রোত। বুঝা গেল? এই উপসাগরীয় স্রোতটা ধারাক্সে প্রবাহিত হয়, অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়, অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের কাছাকাছি পড়ে যায়, একে বলে কি উত্তর আটলান্টিক স্রোত। কি বলে এটাকে? উত্তর আটলান্টিক স্রোত। কি বলে? উত্তর আটলান্টিক স্রোত। উপসাগরীয় স্রোতটা বা গালফ স্ট্রিমটা প্রবাহিত হয়েছে উত্তর আটলান্টিক স্রোত বা নর্থ আমেরিকান ড্রিফট, উত্তর আটলান্টিক স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোত আবার দুভাগে ভাগ, কভাগে ভাগ বললাম? দুভাগে ভাগ। এক হচ্ছে এইদিকে প্রবাহিত হচ্ছে একটা, আর একটা নিচে দিকে প্রবাহিত হচ্ছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হতে হতে একটা ভাগ এদিকে, একটা ভাগ এদিকে। তো এই যে ভাগটা আছে, উত্তরে যে ভাগটা আছে, এই উত্তরের ভাগটা উপর দিকে প্রবাহিত হয়ে নরওয়ে, ডেনমার্ক এবং ইংল্যান্ডের উপকূল বরাবর প্রবাহিত হয়ে রাশিয়ার উত্তর দিক পর্যন্ত প্রবাহিত হয়, রাশিয়ার উত্তর দিক পর্যন্ত প্রবাহিত। এটা হচ্ছে এক প্রকারের উষ্ণ স্রোত। কি স্রোত বললাম? এক প্রকারের উষ্ণ স্রোত। এবং এই উষ্ণ স্রোতের খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি আমরা, পুরোপুরি উপর দিকে এরিয়াটা আছে, এই পুরোপুরি এরিয়াটা, এটা হচ্ছে কি শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে পড়ছে। এবং এখানে কি হয়, যখন খুব শীত পড়ে তখন শীতকালে এখানে পুরো যে বন্দরের যে জলভাগগুলো থাকে, এই বন্দরটা কি প্রায় বরফ বরফ জমে যায়, যার ফলে কি নৌ চলাচল, জাহাজ চলাচল হয় যায়। কিন্তু কিন্তু কি এই উত্তর আটলান্টিক স্রোতের পরবর্তী যে নরওয়ে স্রোতটা আছে, সেই নরওয়ে স্রোতটা কি হয় এই উপকূল বরাবর প্রবাহিত হওয়ার জন্য কি নরওয়ে, ফিনল্যান্ড এবং রুশের যে অঞ্চলগুলো আছে, সেই রুশের অঞ্চলগুলোতে কি বন্দর বরফ মুক্ত থাকে। তার কারণ হচ্ছে এই উষ্ণ স্রোতটা সেখানে বরফটাকে গলিয়ে ফেলে, বরফটা জমতে দেয় না। তাই এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কি বলে উপকারিতা এই স্রোতটা। তো নরওয়ে স্রোতটা কি বললাম গালফ স্ট্রিম, উপসাগরীয় স্রোতটা আরেকটু এগিয়ে গিয়ে কি হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত উত্তর দিকে ভাগ হয়ে হচ্ছে কি নরওয়ে স্রোত। এই নরওয়ে স্রোত প্রবাহিত হচ্ছে নরওয়ে স্রোত, এবং এইদিকে যে ভাগটা হচ্ছে এটা হচ্ছে কি ক্যানারি স্রোত। কি বললাম? ক্যানারি স্রোত। তার আগে বলে দিই এই ক্যানারি স্রোত হচ্ছে কি শীতল স্রোত। কি বললাম? ক্যানারি স্রোত হচ্ছে শীতল স্রোত।
এবারে স্যার আপনি এতক্ষণ ধরে বললেন যে সবগুলো উষ্ণ, এবারে এটা শীতল হলো কি করে? তাকে বলে রাখি আমি, নিরক্ষীয় যে স্রোতটা ছিল এইটা প্রবাহিত হয়ে উত্তর যে উপসাগরীয় স্রোতটা, উপসাগরীয় স্রোতের পর নর্থ আমেরিকান স্রোত, তো এত দূর প্রবাহিত হওয়ার পরে স্রোতটা কি ভাগ হয়ে গেছে, তা উষ্ণতা অনেকটা কমে গেছে, কারণ উষ্ণতা ঊর্জাটা ছিল, শক্তি ছিল, সেই ঊর্জাটা কি ক্ষয় হয়েছে, বিভিন্ন স্রোতে ভাগ হয়ে তার উষ্ণতাটা অনেকটা কমে গেছে, এবং যার ফলে উষ্ণতা কমতে 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 যখন এখানে পৌঁছাইছে, এখানে কি হয় উষ্ণতা একবারে কমে যায় এবং এটা কি শীতল স্রোতরূপে প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে কি বললাম, দক্ষিণ ইউরোপীয় স্রোত প্রবাহিত হয় কি, প্রবাহিত হয় এখানে ফ্লোরিডা স্রোত, সেটা উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত কি নরওয়েজীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, সেটা কানাডীয় স্রোত, একটা চক্রাকার কিন্তু একটা ফিল্ড করছে, চক্রাকার একটা গোলক ধাঁধা করছে, এবং এই চক্রাকার গোলক ধাঁধার মাঝে একটা বৃত্ত, এই বৃত্ত বরাবর এখানে কি জলের প্রবাহটা, মানে জলের যে প্রবাহটা আছে, মুভমেন্টটা খুব বিশাল একটা হয় না, খুব কম হয়, এবং সেই জন্য এখানে একটা বিশাল এলাকা জুড়ে কি হয়, সমুদ্রে যে আগাছাগুলো আছে সারগাসো, বলে কি সারগাসো বা শৈবাল, বিশাল এলাকা জুড়ে কি একটা বিশাল শৈবালের সৃষ্টি হয়েছে, এটা বলা কি শৈবাল সাগর, 3 নম্বর 2 নম্বরে পরীক্ষা পড়ে শৈবাল সাগর। কি বললাম, এই স্রোতগুলো চক্রাকারে আবর্তিত হওয়ার জন্য এখানে জলের প্রবাহটা অনেকটা কম লক্ষ্য করা যায়, এবং জলের প্রবাহ কম লক্ষ্য করার জন্য এখানে প্রচুর সামুদ্রিক আগাছা সারগাসো বা শৈবাল সৃষ্টি হয়েছে, তাই একে বলে শৈবাল সাগর। এবার বলে রাখি, আমি যে কটা শীতল স্রোতের নাম বললাম সেগুলো কি, এবারে উপর থেকে স্রোত পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে কি দুটো স্রোত, এখান দিয়ে একটা স্রোত পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কি লাব্রাডার সাগর, এটা হচ্ছে কি বললাম লাব্রাডার সাগর, এই লাব্রাডার সাগর থেকে স্রোত পাইতে হয়, এটা হচ্ছে লাব্রাডার স্রোত, কি বললাম শীতল স্রোত লাব্রাডার স্রোত, এই লাব্রাডার স্রোত এবং উপসাগরীয় স্রোত দুটো কি ধাক্কা খাচ্ছে, মুভমেন্ট করছে, ধাক্কা খাচ্ছে, এবং এখানে কি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক জিনিস বলবো, সেটা হচ্ছে মগ্ন চড়া, সাবমার্জিন ব্যাংক, অর্থাৎ উপসাগরীয় স্রোত প্রবাহিত হচ্ছে কি উষ্ণ, তাই তো উষ্ণ, এটা উষ্ণ স্রোত, এবং লাব্রাডার স্রোতটা প্রবাহিত হচ্ছে শীতল স্রোত, এবং এই শীতল লাব্রাডার স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত দুটো মিলনস্থলে কি প্রচুর ঝড়ঝঞ্ঝা, ঘনত্বের পার্থক্যের জন্য খুব ঝড়ঝঞ্ঝা, ঘন এলাকা জুড়ে কি কুয়াশা সৃষ্টি হয়, তার কারণ হচ্ছে দুটো বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ এবং উষ্ণ বায়ুপুঞ্জ, দুটো বায়ুপুঞ্জের মিলনের ফলে কি আমরা জানি যে ঝড়ঝঞ্ঝা এবং কি সৃষ্টি হয়, কুয়াশা সৃষ্টি হয়, এবং এখানে একটা উপকূল আছে না হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড বরাবর, নিউ ফাউন্ডল্যান্ডের যে উপকূল আছে, ওই নিউ ফাউন্ডল্যান্ড উপকূল বরাবর কি প্রচুর পরিমাণে কি ঝড়ঝঞ্ঝা এবং পুরো এরিয়া জুড়ে কি কুয়াশা সৃষ্টি হয়, যেখানে টাইটানিক জাহাজ ডুবেছিল এই এরিয়াতে, এবং এখানে লাভবাড়া যে স্রোতটা প্রবাহিত হচ্ছে, এই লাভবাড়া স্রোতের সাথে কি ভেসে আসে অনেক বড় বড় কি হিমশৈল ভেসে আসে, ভালো কথা, এখান থেকে হিমশৈল ভেসে আসছে, এবার কি ছেড়ে দিবে, নিশ্চয়ই তাকে তেল বাহায়নি, সে কি করে এই পুরো হিমশৈলকে কি করে গলিয়ে ফেলে, যার ফলে হিমশৈলকে গলে গলে যাওয়ার পরে কি হয়, হিমশৈলের ভিতরে যে বিভিন্ন মৃত্তিকা কণা, খনিজ কণা, যাবতীয় যা ছিল সেগুলো কি করে এই অঞ্চলে কি হয় গলে গিয়ে নিচে পড়ে যায় এবং থিতিয়ে পড়ে, এবং পড়তে 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 এখানে অনুচ্চ সমুদ্রের নিচে তলদেশে একটা অনুচ্চ একটা অগভীর একটা জায়গা সৃষ্টি করে, একে বলা হয় কি মগ্নচড়া। এই মগ্নচড়ার ভেতরে প্রচুর পরিমাণে সূর্যালোক প্রবেশ করতে পারে, এবং সূর্যালোক প্রবেশ করার জন্য এখানে বিভিন্ন মাছের খাদ্য প্ল্যাঙ্কটন জন্মায়, খুব বেশি পরিমাণে প্ল্যাঙ্কটন জন্মানোর কারণে মাছের এখানে খুব মানে আসে, কারণ যে মাছের খাদ্য যেহেতু ওখানে পাওয়া যায় এবং সূর্য রশ্মিটা পাওয়া যায়, সেই কারণে কি হয় মাছেরা কি হয় ওখানে আকৃষ্ট হয়, ওখানে প্রচুর পরিমাণে মাছ আছে, এবং সেই কারণে এখানে ব্যাংক সৃষ্টি, যেটা মগ্নচড়া সৃষ্টি, জানা যায় গ্র্যান্ড ব্যাংক, কি বলে গ্র্যান্ড ব্যাংক, কি বললাম গ্র্যান্ড ব্যাংক, এই গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর বৃহত্তম কি মগ্নচড়া, এই মগ্নচড়া বরাবর প্রচুর পরিমাণে কি মাছের সমাগম হয়, তাই এখানে এই মগ্নচড়া কি মাছ চাষের জন্য, মাছ ধরার জন্য বিশাল বিখ্যাত, এবং এটা হলো গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল বরাবর একটা স্রোত প্রবাহিত হয়, যার নাম হচ্ছে কি গ্রিনল্যান্ড স্রোত।
আটলান্টিক স্রোত, দক্ষিণ আটলান্টিক স্রোত, দুটো স্রোত বুঝিয়ে দিলাম। তো উত্তর আটলান্টিক স্রোত কি, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, প্রবাহিত ফ্লোরিডা স্রোত, উপসাগরীয় স্রোত, দক্ষিণ উত্তর আটলান্টিক স্রোত, নরওয়েজীয় স্রোত, ক্যানাডীয় স্রোত, ল্যাব্রাডর স্রোত, পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এবং তার আগে বলে রাখি, আফ্রিকা আফ্রিকা এই দুই জায়গায় যে স্রোত প্রবাহিত হচ্ছে, শীতল স্রোত, ফকল্যান্ড স্রোত একটি, সরি বেঙ্গল স্রোত একটি, ক্যানাডীয় স্রোত। তো এই যে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, এই শীতল স্রোত এমন একটি স্রোত, একটা এমন বাজে স্রোত, সেটা হচ্ছে কি যেখান দিয়ে প্রবাহিত হবে সেখানে জলীয় বাষ্প থাকবে না। কি হবে? জলীয় বাষ্প থাকবে না। এবারে আমরা কি জানি, জলীয় বাষ্প না থাকার জন্য কি হয়, প্রচুর কম বৃষ্টিপাত হয়। কি হয়? প্রচুর কম বৃষ্টিপাত হয়। কিন্তু যদি উষ্ণ স্রোত প্রবাহিত হতো তখন কি হতো, জলীয় বাষ্প হতো। সেই কারণে আফ্রিকার দক্ষিণের থেকে শুরু করে যে পশ্চিম উপকূলটা আছে, এখানে একটা মরুভূমি আছে, মানে কালাহারি। কি বললাম? কালাহারি। কি বললাম? কালাহারি। এই কালাহারি মরুভূমিতে সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে কি, এখান থেকে বেঙ্গল স্রোত প্রবাহিত হয়েছে এবং এই বেঙ্গল স্রোতের প্রভাবে কি ওখানে বৃষ্টিপাত খুব কম হয়। সেই কারণে ওখানে কি হচ্ছে, কালাহারি, নামিবিয়া এবং কালাহারি মরুভূমি আফ্রিকার পশ্চিম দক্ষিণ উপকূল বরাবর সৃষ্টি হয়েছে। এবার উত্তরে যে ক্যানারি স্রোতটা প্রবাহিত হয়েছে, এই যে ক্যানারি স্রোতটা, এখানে কি আছে? মরুভূমি সাহারা, বিরাট বড় সাহারা মরুভূমি আছে এখানে। কি আছে? সাহারা মরুভূমি। কেন? এই ক্যানারি স্রোত যে প্রবাহিত হয়েছে, এই ক্যানারি স্রোতের কি যেহেতু এটা শীতল স্রোত, সেই কারণে এখানে জলীয় বাষ্প খুব কম থাকে এবং এখানে বৃষ্টিপাত হয় না। সেই কারণে কি এখানে সৃষ্টি হয়েছে মরুভূমি। বেঙ্গল স্রোতের প্রভাব সৃষ্টি হয়েছে কালাহারি ও নামিবিয়া মরুভূমি, এবং ক্যানারি স্রোতের প্রভাব সৃষ্টি হয়েছে কি এখানে সাহারা মরুভূমি। এই শীতল স্রোত যেখান দিয়ে প্রবাহিত হবে সেখান দিয়ে মরুভূমি সৃষ্টি করবে। তার কারণ হচ্ছে ওখানে বৃষ্টিপাত খুব কম হয়। তো এই কারণে টোটাল দক্ষিণ আমেরিকার, উত্তর আমেরিকার যে দুটো আটলান্টিক, দুটো আটলান্টিক মহাসাগরের, উত্তর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। এরপরে আসছে এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের ভারত মহাসাগর। তো ভারত মহাসাগর স্রোতটা পড়ার আগে আমরা বলে রাখি, ভারত মহাসাগরের স্রোতগুলো একটা নিরক্ষরেখা, আমি কল্পনা করছি, আগে আমি জেনেছিলাম। এই নিরক্ষরেখা বরাবর কি বললাম? দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত। এটা আমরা একদম জানবো, আমরা পারি পুরোপুরি। এবার এখানে দেখো, আমরা সরে যাচ্ছি একটু। দক্ষিণ নিরক্ষীয় স্রোত হলো, এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত আফ্রিকার পূর্ব উপকূলে একটা দ্বীপ আছে, নাম কি বললাম? মাদাগাস্কার দ্বীপ। কি বললাম? মাদাগাস্কার দ্বীপ। দ্বীপের নাম কি বললাম? মাদাগাস্কার দ্বীপ। দ্বীপে কি ধাক্কা মারে? কি করে? ধাক্কা মারে। স্রোতটা আছে ধাক্কা মারে। কোন স্রোত? দক্ষিণ নিরক্ষীয় স্রোত কি করে? মাদাগাস্কার দ্বীপে ধাক্কা মারে। ভালো করে ধাক্কা মারলো। ধাক্কা মেরে দুটো ভাগে ভাগ হয়। কত ভাগ বললাম? দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে কি মাদাগাস্কারের পশ্চিম দিক দিয়ে, মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে। মাদাগাস্কারের পশ্চিম দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় একে বলে কি মোজাম্বিক স্রোত। কি বলে? মোজাম্বিক স্রোত। কি বলে? মোজাম্বিক স্রোত। এখানে মোজাম্বিক একটা দেশ আছে, এই মোজাম্বিক দেশ বা দ্বীপের নাম অনুযায়ী কি হচ্ছে মোজাম্বিক স্রোত। এবং মাদাগাস্কার উপকূলের যে পূর্ব উপকূল বলা হয় মাদাগাস্কার স্রোত। এবার স্যার যদি বলে, প্রশ্ন করে স্যার আমরা একে কেন বললাম না মাদাগাস্কার স্রোত? যদি আমরা একে মাদাগাস্কার স্রোত বলি তাহলে একে কি বলবো? তোমার নাম নিশ্চয়ই দেবনি আমি, যার নাম দিতে হবে। সেই কারণে সুবিধার জন্য কি হয়, একে মোজাম্বিকের কাছ দিয়ে আছে বলে একে মোজাম্বিক স্রোত, এবং একে কি বলা হয় কি বলা হয় কি মাদাগাস্কার স্রোত। ভালো কথা। এবার কি হয়, বোঝা গেল? তো এই মাদাগাস্কার দ্বীপ যে আছে, এই মাদাগাস্কার দ্বীপ বরাবর
মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত দুটো একসাথে কি মিশে যাচ্ছে। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল গন্ডগোল সেক্ষেত্রে। তো এই মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত দুটো মিশে কি হচ্ছে আগুল হাস স্রোত। কি স্রোত হচ্ছে আগুল হাস স্রোত। এবং নিচ থেকে নিচে কি আছে আন্টার্কটিকা মহাদেশ আছে, আন্টার্কটিকা মহাদেশ বরাবর, আন্টার্কটিকা মহাদেশ বরাবর শীতল, যেহেতু ওই শীতল স্রোতটা কি হয় এখানে এসে মাদাগাস্কার স্রোতের উপরে বা মোজাম্বিক স্রোতের উপরে কি ধাক্কা মারে। এখানে লিখে দেওয়া হয়নি, বইয়ে লেখা আছে, আমি এটা উল্লেখ করা হয়নি। এখানে কি আগুল হাস করতে কি ধাক্কা মারে, ধাক্কা মারার পর কি হয় এটাকে অনেকটা ঠিলে যাবে, ঠিলে নিয়ে চলে যাবে, অনেকটা কি করে ঠিলে নিয়ে চলে যাবে, যার ফলে এটা কি বলা হয় কি দক্ষিণ দক্ষিণ ভারত মহাসাগরীয় বা সাউথ ইন্ডিয়ান স্রোত। কি বলে দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত বা সাউথ ইন্ডিয়ান কারেন্ট। মোজাম্বিক এবং আগুলহাস স্রোতকে, মোজাম্বিক এবং আগুলহাস স্রোতকে খুব জোরে ঠেলে দিয়ে একবারে পুরো দক্ষিণ দিকে ঠেলে দিয়ে একবারে কি হয় একটা শীতল স্রোত সৃষ্টি করে, দেখা বলে দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত। এবং এই দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোতটা কি প্রবাহিত হয়ে গিয়ে এটা কি শীতল স্রোত, কারণ নিচ থেকে প্রবাহিত হচ্ছে এটাকে বলে শীতল স্রোত, প্রবাহিত হয়ে গিয়ে অস্ট্রেলিয়া যে আছে এই অস্ট্রেলিয়ার কি করে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর কি স্রোতটা প্রবাহিত হয়, অস্ট্রেলিয়ার দিকে ধাক্কা মারে, অস্ট্রেলিয়াকে ধাক্কা মারার পরে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর কি স্রোতটা প্রবাহিত হয়। এবং এটা হচ্ছে শীতল স্রোত, কারণ দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোতটা শীতল ছিল, তাই এই স্রোতটার ভাগ হচ্ছে কি পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। কি বললাম পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, কারণ অস্ট্রেলিয়ার পশ্চিম দিক বরাবর প্রবাহিত হওয়ার জন্য বলা হয় কি পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। কি বললাম পশ্চিম অস্ট্রেলিয়া, কি বললাম পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। এই স্রোতটা কি শীতল স্রোত, এবং এই শীতল স্রোতের জন্য এখানে কি বৃষ্টিপাত খুব কম হয়, সেই কারণে অস্ট্রেলিয়ার বরাবর অস্ট্রেলিয়ার কি গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি সৃষ্টি হয়েছে, কারণ কি এখানে স্রোতটা হচ্ছে শীতল স্রোত। এখানে খুব বেশি বৃষ্টিপাত না হওয়ার জন্য, খুব কম বৃষ্টিপাত হওয়ার জন্য, যেহেতু শীতল স্রোত প্রবাহিত হয়েছে তাই এখানে সৃষ্টি হয়েছে কি গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়া। এবারে এই স্রোতটা প্রবাহিত হয়ে গিয়ে মিশছে কি দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বরাবর। দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মোজাম্বিক স্রোত, মাদাগাস্কার স্রোত মিশে গিয়ে আগুলহাস, দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এইভাবে কি প্রবাহিত হচ্ছে। উপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কি উত্তর নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত। এই উত্তর নিরক্ষীয় স্রোত প্রবাহিত হয়ে গিয়ে এখানে একটা দ্বীপ আছে সুসীমা স্রোত, সুসীমা স্রোত এখানে ধাক্কা খায়। এই সুসীমা স্রোত কি আগে যে মৌসুমী স্রোত প্রবাহিত, কি বললাম মৌসুমী স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত সুসীমা দিকে ধাক্কা খেয়ে কি সুসীমা স্রোত, এবং এখান থেকে প্রবাহিত হয়ে কি ভারতের দিকে প্রবাহিত হয়, এবারে কি মৌসুমী স্রোত। বোঝা গেল? এবারে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি প্রশান্ত, পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। তার আগে বলে রাখি নিরক্ষরেখা আছে হাত বরাবর, এই নিরক্ষরেখা কি উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা প্রবাহিত হয় কি এখানে আছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে কি বাধাপ্রাপ্ত হয়, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে কি হয় বাধাপ্রাপ্ত হয়। এই অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে কি সৃষ্টি হয়েছে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। সিম্পল ব্যাপার, দক্ষিণ নিরক্ষীয় স্রোত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর বাধাপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে কি পূর্ব অস্ট্রেলিয়া স্রোত, পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। এবং এই পূর্ব অস্ট্রেলিয়া স্রোত প্রবাহিত হতে হতে এখান থেকে কি কুমেরু মহাসাগর বরাবর স্রোত সৃষ্টি হচ্ছে। এই স্রোত ধাক্কা খেয়ে কি এই স্রোত ধাক্কা খেয়ে কি নিয়ে যাচ্ছে এদিকে, যেমন নিয়ে যাচ্ছিল এই স্রোতটা পূর্ব অস্ট্রেলিয়াতে শীত গরম সে উষ্ণ স্রোত ছিল, তাই উষ্ণ স্রোতটাকে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে এদিকে। এবং একে বলা হয় কি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এই যে স্রোতটা প্রবাহিত হচ্ছে একে বলা হয় কি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোতটা কি হয়
দক্ষিণ আমেরিকার একটা উপকূল পেরু চিলি উপকূল আছে, সেই পেরু চিলি উপকূল বরাবর ধাক্কা খায়। ধাক্কা খেয়ে একটা শীতল স্রোত তৈরি করে। যেহেতু এটা শীতল স্রোত, কারণ এখান থেকে শীতল স্রোত প্রবাহিত হয়ে এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোতের ভাগ হচ্ছে কি শীতল পেরু স্রোত। এবং এখানে কি দ্বীপ আছে, দক্ষিণ আমেরিকা বরাবর কি দ্বীপ আছে, ওখানে আছে পেরু এবং চিলি দ্বীপ। পেরু বরাবর প্রবাহিত হয় একেবারে পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত বা চিলি স্রোত। পেরু চিলি হাম্বোল্ট স্রোত প্রায় একই ধরনের স্রোত, একটুখানি আগে পিছিয়ে পার্থক্য। চিলির কাছ থেকে চিলি স্রোত, ওপরে পেরু, পেরু কাছে পেরু স্রোত, কিন্তু বই লেখাতে পেরু স্রোত। যাই হোক, এই পেরু স্রোত হচ্ছে কি শীতল স্রোত। এবং এই পেরু স্রোতের প্রভাবে এখানে কি আছে, চিলির আটাকামা মরুভূমি আছে। কি আছে? আটাকামা মরুভূমি আছে। এই আটাকামা মরুভূমি বরাবর, কারণ এখানে যেহেতু পেরু স্রোত প্রবাহিত হয়েছে এবং এই পেরু স্রোত কি হয়, শীতল বলে বৃষ্টিপাত কম হয়, সেই কারণে এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে, কি আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে। এবং এই পেরু স্রোতটা উপর দিকে প্রবাহিত হয়ে গিয়ে নিরক্ষরেখার কাজ বরাবর যখন প্রবাহিত হয়, তখন এটা আরো গরম হয়, গরমে মিশে যায়, নিরক্ষীয় স্রোতের সাথে মিশে যায়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত, পূর্ব অস্ট্রেলীয় স্রোত, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, পেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, পূর্ব অস্ট্রেলীয় স্রোত, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, পেরু স্রোত, এই জায়গায় চক্রাকার স্রোত প্রবাহিত হয়। এবারে আছে কি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এখানে কি উত্তর প্রশান্ত মহাসাগরের কি বললাম, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোত প্রবাহিত হয়, এখানে বিভিন্ন দ্বীপ আছে, পাপুয়া নিউ গিনি থেকে শুরু করে বিভিন্ন দ্বীপ আছে। এই দ্বীপে ধাক্কা খায়, দ্বীপে ধাক্কা খেয়ে একটা প্রবাহিত হয় এদিকে, একটা প্রবাহিত হয় ওইদিকে, উত্তর দিকে প্রবাহিত হয়। প্রবাহিত হওয়ার কারণে কি হয়, এখানে জাপান একটা দেশ, জাপান দেশ, এই যে জাপান দেশ আছে, এখানে জাপান দেশ, এই জাপান বরাবর প্রবাহিত হয়, বলা হয় কি জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। কি বললাম, জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। কি বললাম, জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। এই কুরোশীয় স্রোত উপর দিকে প্রবাহিত হয়ে কি সৃষ্টি করে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। কি সৃষ্টি করে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। জাপান স্রোতটা উত্তর দিকে প্রবাহিত হয়ে কি সৃষ্টি করে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এবং উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ক্যালিফোর্নিয়ার উপকূল বরাবর প্রবাহিত হয় কি করে, ক্যালিফোর্নিয়া স্রোত। কি করে, ক্যালিফোর্নিয়া স্রোত। কি করে, ক্যালিফোর্নিয়া স্রোত। কারণ কি, এই ক্যালিফোর্নিয়া স্রোতটা শীতল, তার কারণ হচ্ছে দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোতটা প্রবাহিত হয়ে গিয়ে একবারে একটা বিশাল এলাকা জুড়ে প্রবাহিত হতে হতে বিভিন্ন স্রোতে ভাগ হয়ে যায়। দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোত, জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, এই তিনটে স্রোত বরাবর প্রবাহিত হতে হতে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে কি হয়, এখানে আর খুব একটা বেশি তার পাওয়ার থাকে না, তার ঊর্জা থাকে না, তার শক্তি থাকে না। সেই জন্য কি হয়, শক্তি হ্রাস করতে 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 সেটা আস্তে আস্তে কি হয়, যেহেতু এই জায়গাটা কি শীতল অঞ্চলের মধ্যেই পড়ছে, সেই কারণে এটা শীতল স্রোতে প্রবাহিত হয়ে আবার উত্তর নিরক্ষীয় স্রোত থেকে মিশে যায়, আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে কি হয়, মিশে যায়। উত্তর নিরক্ষীয় স্রোত, জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত। এটা কি একটা চক্রাকার ভিউ হচ্ছে। এই চক্রাকার ভিউর জন্য কি এখানেও সৃষ্টি হয়েছে কি শৈবাল সাগর, এই জায়গাটা কি সৃষ্টি হয়েছে শৈবাল সাগর। এবং শেষ যেটা আছে উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে, উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটা প্রণালী আছে কি বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী বরাবর একটা শীতল জল ভাবা প্রবাহিত হয়, একে বলা হয় কি বেরিং স্রোত। তো বোঝা গেল পুরো ব্যাপারটা। বেরিং স্রোতটা কি, এই বেরিং প্রণালী বরাবর উপর থেকে যেহেতু আসছে, মেরু অঞ্চল থেকে যেহেতু আসছে শীতল স্রোত, এই বরাবর প্রবাহিত হয়, একে বলা হয় কি বেরিং স্রোত। মোটামুটি আমরা তিন ধরনের স্রোতটা ভালো করে বুঝলাম। এবারে শেষ কি সমুদ্র স্রোতের প্রভাব। আমরা সমুদ্র স্রোত পড়লাম, এই সমুদ্র স্রোত আমাদের কি কি এফেক্ট করে, কি কি প্রভাব পড়ে আমাদের পৃথিবীতে। প্রথমে কি বললাম, মগ্ন জড়া সৃষ্টি। আমরা কি বলেছিলাম যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত প্রবাহিত হওয়ার জন্য কি দুটো স্রোত বরাবর ধাক্কা খেয়ে কি সৃষ্টি করে, ঝড় ঝঞ্ঝার কুয়াশা সৃষ্টি করে, এবং সেখানে হিমবাহ গলে গিয়ে, হিমশৈল গলে গিয়ে কি সৃষ্টি হয়, মগ্ন জড়া সৃষ্টি হয়, যা পৃথিবীর গ্র্যান্ড ব্যাংক, ডলার্স ব্যাংক, বিভিন্ন জর্জেস ব্যাংক, বিভিন্ন যে ব্যাংকগুলো আছে, ব্যাংক মানে টাকা পয়সা ব্যাংক না, কি হয় ব্যাংকগুলো মানে হচ্ছে মগ্ন চড়া। ব্যাংক মানে কেউ ভাবে টাকা পয়সা ব্যাংক, টাকা পয়সা ব্যাংক, এটা হচ্ছে কি মাছেদের ব্যাংক, মগ্ন চড়া। তারপরে কি বললাম, উষ্ণতা নিয়ন্ত্রণ। এটা কি, যেখান দিয়ে যেই স্রোত প্রবাহিত হবে সেখান দিয়ে সেই স্রোতের উষ্ণতা নিয়ন্ত্রিত হবে। যেমন যদি কোনো স্রোত, উষ্ণ স্রোত যদি প্রবাহিত হয় কোনো দেশের কাছ দিয়ে, সেখানে কি উষ্ণ জলবায়ু, এবং কোনো দেশের কাছ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয়, সেটা হবে কি শীতল জলবায়ু। ঠিক আছে, সেটা কি হবে শীতল জলবায়ু। এবং সেই জন্য উত্তর গালফ সি যেটা আছে, উপসাগরীয় স্রোতটা আমেরিকার পূর্ব উপকূল দিয়ে, এখানে
উষ্ণ হয় কারণ উষ্ণ দ্বাদশী প্রবাহিত হয়েছে, উষ্ণ উপসাগর প্রবাহিত হয়েছে। কিন্তু যে উপর দিকে যে নিউ ফাউন্ডল্যান্ড বরাবর, এই নিউ ফাউন্ডল্যান্ড বরাবর কিছু প্রবাহিত হয়েছে, এখানে প্রবাহিত হয়েছে কি উত্তর সরি লাভবাড়া স্রোত। কি প্রবাহিত হয়েছে? লাভবাড়া স্রোত। এই লাভবাড়া স্রোত প্রবাহিত হওয়ার জন্য যেহেতু এটা উষ্ণ শীতল স্রোত, সেই জন্য কি এই অঞ্চলে খুব বরফযুক্ত দেখা যায়, কারণ এখানে প্রচুর ঠান্ডা, কারণ এখান দিয়ে প্রবাহিত হচ্ছে কি লাভবাড়া শীতল স্রোত। এবং নরওয়ে উপকূল বরাবর কি সৃষ্টি হয়েছে নরওয়ে স্রোত, যেটা উষ্ণ স্রোত, সেই কারণে ওখানে কিন্তু বন্দরটা বরফযুক্ত থাকার কারণ হচ্ছে ওখানে উষ্ণ স্রোত প্রবাহিত হয়েছে। এবার কি বললাম, বৃষ্টিপাত আমরা আগে বলেছি দুটো স্রোত একসাথে মিশলে বৃষ্টিপাত এবং ঘন কুয়াশা, যে কুয়াশা আছে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে। এবং এর ফলে কি পৃথিবীর একটা জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়, যে স্থানে উপর দিয়ে প্রবাহিত হয় সেই স্থানে সুন্দর নিয়ন্ত্রণ করে। তো স্রোতের কিন্তু